এসআইআর আবহে বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিয়েছে। এসআইআরে অনিশ্চিত শরণার্থীদের ভোটের ভবিষ্যৎ কি? শরণার্থীদের কোট আনকোট ভোটার রাখতে আদালতে এবার মামলা। 2019-এ পাস সিএ এখনও নাগরিক নন অনেক শরণার্থী। অবিলম্বে সিএ জট কাটাতে হস্তক্ষেপ হাইকোর্টে, একটি এনজিওর তরফ থেকে হস্তক্ষেপ করা হয়েছে। আদালতের হস্তক্ষেপ দাবি আত্মদ্বীপ নামে ওই সংস্থার। কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এই মামলা। আমার সহকর্মী অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। অনির্বাণ, এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে যা যা প্রশ্নগুলো সামনে আসছে, এর সমাধান আইনি পথে কিভাবে হতে পারে? এই যে মামলা হয়েছে, সেই মামলায় মূলত কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে? দেখো, খুব সংক্ষেপে আমি যেটা বলতে চাইবো শুভজিৎ, যে এসআইআর আবহে যারা শরণার্থী, প্রথমত 2002-এর ভোটার তালিকায় যাদের নিজেদের এবং পরিবারের কারুর, মা বাবা মূলত এবং পরিবারের কারুরই আত্মীয় স্বজনের কারুর নাম নেই, তাদের ক্ষেত্রেই কিন্তু প্রথম চিন্তার সূত্রপাত। তাহলে কি তার নামটা বাদ চলে যাবে? না, তারপরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো থাকলে পরে তাদের নাম থাকতে পারে। সেগুলো কি আমরা দীর্ঘদিন ধরে সেগুলো বলছি, ব্যাখ্যা করছি। মানুষ এখন দরজায় দরজায় আসে, মানে লিটারেলি দুয়ারে দুয়ারে আসা বিএলওদের কাছ থেকে সেগুলো বুঝেও নিচ্ছেন। ফলে 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলেই যে তিনি বিদেশি বলে চিহ্নিত হয়ে গেলেন এবং তার ভোটের অধিকার চলে গেল, ভোটাধিকার চলে গেল, এমনটা নয়। কিন্তু যারা সত্যি সত্যিই জানেন, মানে আমি বলবো এক্ষেত্রে বিবেকের কথা, বিবেক থেকেই জানেন যে তিনি আসলে বিদেশি, তিনি আসলে বাংলাদেশ থেকে এসছেন নানান পরিস্থিতির শিকার হয়ে, বিশেষ করে যারা শরণার্থী হিসেবে, মানে বিজেপির, এক্ষেত্রে আমি বারবার বলবো বিজেপির কোট করা যারা শরণার্থী, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে, পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে সিএ এর তৈরি করা রুল এবং ফ্রেম অনুযায়ী, আইন অনুযায়ী যারা চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এরা সব রয়েছেন, শুধুমাত্র মুসলিম নাগরিক ছাড়া। আমরা জানি এবার এদের ক্ষেত্রে যারা নিজেরাই জানেন যে তারা আসলে দেশের নাগরিক নন, ভোটার তালিকায় তাদের কোনো একটা সময় পরবর্তীকালে নাম উঠে গেলেও 2002-এর ভোটার তালিকায় তারা নাম দেখাতে পারবেন না, বাবা মার নামও দেখাতে পারবেন না, তার কারণ তাদের 14 পুরুষের কেউ কোনোদিন এদেশে বসবাসই করেননি। তারা তো নিশ্চিতভাবে এনুমিনেশন ফর্ম দেওয়া নেওয়া ইত্যাদি সময়, যেমন আমরা দেখলাম হলদিয়াতে অঞ্জলি কর বলে একজন বিএলওর কাছে ধরা পড়লেন, এভাবে ধরা পড়বেন। অঞ্জলি করের কিন্তু ভারতীয় পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল। ফলে এক্ষেত্রে প্রশ্নটা নাগরিকত্বের, ভোটের থেকেও অনেক বেশি নাগরিকত্বের। ঠিক এখানটাতেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আত্মদ্বীপ নামে এই সংস্থাটি। ভোটের বাজারে দুটো থিওরি আছে। বিজেপি বলছে আপনি যদি শরণার্থী হন কোনো চিন্তা নেই, মানে সোজা কথা হিন্দু হলে চিন্তা নেই, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যাবে না। কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই? আত্মদ্বীপের করা মামলা কিন্তু বলছে তা নয়। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখানো একটা ভয় অবশ্যই আছে, বা ভয় দেখানোর চেষ্টা অবশ্যই আছে যে হিন্দুদেরও নাম চলে যাবে। দেখুন আসামে কিন্তু 20 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে বসে আছে, যদিও সেই ডিটেনশন ক্যাম্পের ঠিকানা আমরা এখনো জানি না, কিন্তু এটা আছে। এই দুটোরই মাঝখান থেকে আমরা যদি মামলাটাকে দেখি, তাহলে পরে আমাদের সব থেকে বাস্তবিকভাবে বোধহয় আমরা বস্তুনিষ্ঠভাবে এটাকে বিশ্লেষণ করতে পারবো। আসলে এই নিয়ে কোনো ক্লিয়ার ডাইরেক্টিভস নেই, এবং ঠিক সেই কারণেই আত্মদ্বীপ নামক সংস্থাটি, মাথায় রাখতে হবে এই সংস্থাটা কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা একটা সংস্থা নয়। আত্মদ্বীপ, তার যিনি কর্ণধার চেয়ারম্যান প্রসূন মৈত্র, তার করা সংস্থা, তার এই তৈরি সংস্থা, তাদের করা মামলার ভিত্তিতেই কিন্তু ওবিসি রিজার্ভেশনে বিরাট বড় ওলটপালট হয়ে গিয়েছে। সংখ্যালঘুদেরকে একধার্সে ওবিসি রিজার্ভেশনের আওতায় নিয়ে এসে ভোট কেনার চেষ্টা হচ্ছিল, সংখ্যালঘু তোষণ হচ্ছিল বলে তার করা মামলায়, যদিও সে মামলার সম্পূর্ণ ভবিষ্যৎ এখনো নির্ধারিত নয়, সুপ্রিম কোর্টে মামলা এখনো বিচারাধীন, কিন্তু তাদের নাম বাদ গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোনে, তুমি যদি ওনাকে এক্স্যাক্টলি প্রসূন বাবুর কাছে আমি যেটা জানতে চাইবো, প্রসূন বাবু আর 5 জন, আমরা জানি এরকম পৃথিবীর সব কোর্টেই থাকেন, কলকাতা হাইকোর্টও আছে, আর 5 জন মামলাবাজ আইনজীবীর মতো তো আপনার পরিচয় নয়। আপনার নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে, পরিচয় আছে, লক্ষ্য আছে, আপনাকে আমরা জানি। এবং আমি যদি আপনাকে রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী বলে অভিহিত করি, আপনি নিশ্চয়ই সেটাকে অন্তত গালাগালি মনে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এরকম একজন মানুষ হয়ে আপনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে, নির্বাচন কমিশনকে দোষারোপ করে, এসআইআর আবহে হঠাৎ করে এই সিএ নিয়ে এরকম একটা মামলা কেন করলেন, যেখানে আপনি বলছেন সিএ এর আইন তৈরি হয়ে গিয়েছে, রুল ফ্রেম হয়ে গিয়েছে, নতুন রুলস জারি হয়েছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমাকে ছাড় দিয়ে, তারপরেও লক্ষ লক্ষ শরণার্থীর ভবিষ্যৎ কার্যত বিষ বাওয়া জলে, এবং তারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন, তাদের ভোটাধিকার পর্যন্ত অনিশ্চিত হতে পারে। আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুন। আপনি কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে কাঠগড়ায় তুললেন কেন প্রসূনবাবু? না, ব্যাপারটা হচ্ছে যে আমি এত সরলীকরণে বিশ্বাসী নই যে এ দায়ী ও দায়ী বা ব্লেম গেম খেলাতেও বিশ্বাসী নই। আমার বক্তব্য হচ্ছে এ তৈরি করার মূল কারণ ছিল প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের এই দেশের নাগরিকত্ব দেওয়া। এটা কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি।
এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা যখন সিএ রুল ফলো করছি আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন এই নাগরিকত্ব দেওয়ার জন্য রুল 12 অফ অ্যাক্ট 2009 কে তারা ফলো করবেন। কি বলা হচ্ছে সেখানে? সেখানে বলা হচ্ছে 60 দিনের মধ্যে ডিএলসি কে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে যে এক্সিকিউটিভ কমিটিটাকে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমার কাছে, আমি আবার স্পষ্ট করে বলছি, আমার কাছে ডকুমেন্ট রয়েছে যেখানে 6 মাস এমনকি 11 মাসেরও ডকুমেন্ট রয়েছে যেখানে হিয়ারিং হওয়ার পর তারা ডকুমেন্ট পাননি। তো আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রতিবেশী দেশে ধর্মীয় কারণে নির্যাতিতদের বা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেব, সেখানে তাদের কি আমরা এই মান্যতা দিতে পারি না? বেশ, প্রসূনবাবু, এখানে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ঘটনাটার কথা আপনি বললেন যে প্রমাণ দিতে পারেন, 6 মাস 1 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, এই অপেক্ষার জন্য তো অন্য কেউ দায়ী নয়, এর জন্য তো রাজ্য সরকারকে দায়ী করা যাবে না, এর দায় তো কেন্দ্রীয় সরকারের। আমিও দাগিয়ে দিচ্ছি না, কিন্তু আমি বলছি দায়টা কার? কেন্দ্রীয় সরকার ছাড়া অন্য কারো কি? না, আমি সেই জায়গাটাই আসছি। একটা দায় কেন্দ্রীয় সরকারের, দায় রাজ্য সরকারের, দায় পার্টিকুলার কোনো বিএলওর বা ডিএলসির বা বিএলসির। আমি তারপর আমি ব্লেম খেলায় বিশ্বাসী নই, সত্যি বিশ্বাস করুন। আমার স্বার্থ হচ্ছে হিন্দু উদ্বাস্তুরা বা সংখ্যালঘু উদ্বাস্তুরা প্রতিবেশী দেশের, যারা সিএ পাওয়ার জন্য উপযুক্ত কিন্তু পরিকাঠামোগত কারণে ডিউ টু ইনফ্রাস্ট্রাকচারাল রিজন তারা তার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের যাতে সুবিধাটা দেওয়া যায় সেই কারণে আমার মামলা, যাতে আদালত, মহামান্য আদালত এটাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে যারা আবেদন করছেন সেই আবেদনের ভিত্তিতে। এবার আপনারা একটা প্রশ্ন আসতেই পারে, যারা আবেদন করছেন তারা সবাই কি যোগ্য? হয়তো যোগ্য নয়, কিন্তু আমি মেনে নিচ্ছি আপনি যখন সিএ ডিক্লারেশনে 6B3A ক্লজে তো আপনি বলেইছেন যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটে আপনার যা রাইট আছে সেটা বজায় থাকবে। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে প্রসূনবাবু, এমন ঘটনা আমরা দেখিয়েছি এবং প্রশ্নাতীতভাবে দেখিয়েছি, প্রমাণিতভাবে দেখিয়েছি যে ওপার বাংলায় মানে বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বী এপারে এসে নাম পরিবর্তন করে নিয়েছেন, হিন্দু বাবা মা খুঁজে নিয়েছেন, মানে কোট আনকোট বাবা মা খুঁজে নিয়েছেন এবং এপারে হিন্দু সেজে বসবাস করছেন। সিএ সুযোগ নিয়ে তিনি অ্যাপ্লাই করলেন এবং আপনার করা মামলার সুযোগ নিয়ে তিনি বললেন আমাকেও ভোটাধিকারটা রেখে দিতে হবে। তাহলে আপনি যে বলছেন বিদেশিদের তাড়াতে হবে ভোটার তালিকা থেকে, সেই লক্ষ্য তো পূরণ হলো না। একদম, আমি সেই জায়গাটাই আসতে চাইছিলাম। আমার বক্তব্য হচ্ছে যদি কোনো অযোগ্য ব্যক্তি, আমি নাম কারো কোনো জাতি গোষ্ঠীর নাম নিচ্ছি না, যদি কোনো অযোগ্য ব্যক্তি সিএ তে আবেদন করে থাকেন তাহলে সেটাকে স্ক্রুটিনাইজ করে বাদ দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় সংস্থারই। এবার তারা যখন বাদ দেবে তখন তারা সিম্পল একটা মেল করে দেবেন যে দিস পার্টিকুলার নাম্বার হ্যাজ বিন ডিবার্ড ফ্রম দ্য সিটিজেনশিপ। কিন্তু আপনি যে মামলা করেছেন তাতে আপনি বলছেন যে এই এসআইআর এর, মাফ করুন, সিএ তে করা আবেদন তার রসিদটাকেই আপাতত গণ্য করে ভোটার তালিকায় তাকে রেখে দিতে হবে। এই বাদ যাওয়ার আগে সেই বিদেশি কোটানকোট বিদেশি নাগরিক বা অযোগ্য আবেদনকারী তো এদেশের মানে অন্তত এই রাজ্যের একটা বিধানসভা ভোটে ভোট দিয়ে ফেলার অধিকারটা পেয়ে যাবেন, ভোটটা তো দিয়ে দেবেন। কিন্তু আমরা কি একদিন অব্দি দেখছি না যে কোনো অযোগ্য লোক, আমি বিদেশি স্বদেশী নামে যাচ্ছি না, কোনো অযোগ্য লোক ভোট আজকে এসআইআর করার কারণ হচ্ছে কোনো মৃত লোক ভোট দিচ্ছে, সে কি যোগ্য? যোগ্য নয়। ভিনদেশি ভোট দিচ্ছে, সে কি যোগ্য? সে তো যোগ্য নয়। আজকে 5টা অযোগ্য লোক ভোট দেবে বলে আমি কি 5000 লোকের ভোটাধিকার কাটতে পারি? যদি আপনার কথা বুঝতে পারলাম স্পষ্ট প্রসূনবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন প্রসূনবাবু, এই ভরা নির্বাচনী বাজারে যেটার দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এবং জাতীয় নির্বাচন কমিশনের, এমন একটা বিষয়কে আপনি একদম হাইকোর্টের এখতিয়ারে এনে ফেলে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করে বাঙালি হিন্দু শরণার্থীর পাশে তো না হয় দাঁড়ালেন বুঝলাম, বা সেই উদ্দেশ্যে আপনি মামলাটা করেছেন বুঝলাম, এটা কি একজন রাষ্ট্রবাদী হিসেবে এবং জাতীয়তাবাদী হিসেবে আপনাকে কতটা স্বস্তির মধ্যে রাখছে এটা ভেবে যে এটা বিজেপিকে সাহায্য করবে না বিজেপির বিরুদ্ধে যাবে? দেখুন, বিজেপিকে সাহায্য করবে না বিরুদ্ধে যাবে, তৃণমূলকে সাহায্য করবে না, এটা আমার কাছে বড় ইস্যু নয়। বড় ইস্যু হচ্ছে এভরি সিটিজেন ইজ এন্টাইটেলড টু সাম রাইট, প্রত্যেকের একটা অধিকার সীমা রয়েছে। আপনি সেটা যদি অতিক্রম করে যান সেক্ষেত্রে আমার কাছে আজকের দিনে অ্যাভেলেবল রিসোর্স কি আছে? আদালতের কাছে যাওয়া। আমি সেটাই গেছি। এবার অনেক ধন্যবাদ প্রসূনবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অর্থাৎ এটা স্পষ্ট শুভজিৎ, যেটা আমি বলছিলাম, কোথাও একটা সীমা পার করে গিয়েছে শরণার্থীদের সহ্য, ধৈর্য এবং তাদের সংশয়। সব থেকে বড় কথা, ভবিষ্যৎ নিয়ে ভোটার হিসেবে এবং নাগরিক হিসেবে তারা যে সরকারের দিকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দিকে এই ক্ষেত্রে তারা একমাত্র তাকিয়ে আছেন, সেই সরকারের কাছ থেকে তাদের পাওয়া অথবা না পাওয়া। অতএব এই মামলা শুভজিৎ, যে মামলার গুরুত্ব এই এসআইআর এর আবহে এই রাজ্যে এই মুহূর্তে অপরিসীম।